সেই প্রতিজ্ঞা, সেই প্রত্যয়, সেই অঙ্গীকার তুমি এগিয়ে চলো, আমরা তোমার চলো, আমরা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। অজিত চৌধুরী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। অজিত চৌধুরী ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। এই যারা আকর্ষণ তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের 10টা অঞ্চলেই অনুষ্ঠান চলছে, সকাল 10টার মধ্যে শেষ করেছি আমরা। আজকে 5 গ্রাম হাট মোড়ে আমরা এখানে বাদামদা বললেন যে 28শে ডিসেম্বর এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। দাদা আজকে আমরা দাদাকে পেয়েছি এখানে, তাই আমরা 30 তারিখ, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা ফ্লেক্স বিভিন্ন জায়গায় টাঙিয়েছি, বলেছি, বিভিন্ন মিটিং আমরা করেছি অঞ্চলে অঞ্চলে। আগামীকাল থেকে টোটোতে প্রচার ঘুরবে যে 30 তারিখে মুর্শিদাবাদ জেলা পরিষদের যে স্বজন পোষণ এবং দুর্নীতি এর প্রতিবাদে প্রকৃত গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছে না, প্রকৃত গরিব মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন রকম রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, নবগ্রামের যে রাস্তা দিয়ে দাদাকে আমরা নিয়ে এলাম খানা খন্দে ভরা, এই রাস্তাটা দাদার নেতৃত্বে 2003 সালে জেলা পরিষদ যখন আমরা পাই, সিদ্দিকা বেগমের সভাধিপতি ছিলেন, তখন আমরা দাদার হাত দিয়ে রাস্তাটি করেছিলাম। এই নবগ্রামে প্রণব মুখার্জিকে নিয়ে এসেছিলেন অজিত চৌধুরী আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপি করে। তখন এই মুর্শিদাবাদে বিল বসিয়া সংস্কার, 100 দিনের কাজ, প্রথমে ফুটবল ওয়ার্ক, পরবর্তী ক্ষেত্রে 100 দিনের কাজ, সমস্ত কিছু আমাদের জননেতা সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কর্মযজ্ঞ শুরু হয়েছিল জেলা পরিষদে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সমস্ত উন্নয়ন, আলিগড় ইউনিভার্সিটি, বিড়ি শ্রমিকদের তারাপুরে হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, পাসপোর্ট ভিসার অফিস, মানে মোট কথায় এক কথায় বললে দিনের পর রাত, রাতের পর দিন শেষ হয়ে যাবে। মুর্শিদাবাদের উন্নয়নের কথা শেষ হবে না অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছিল। কিন্তু 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে নতুন একটা সংস্কৃতি এই তৃণমূল সরকার চালু করলো। তারা প্রশাসনের কে কাজে লাগিয়ে আমাদেরকে নমিনেশন পেপারে বাধা দিল নবগ্রাম সহ সারা জেলায়, এবং জোর করে উড়ে এসে জুড়ে বসে আজকে এই স্বজন পোষণ করছে। তাই জেলা পরিষদের 30 তারিখে বেলা 12টায় ডেপুটেশন হবে। সকলকে সমবেত করার জন্য আজকে আমরা এই সভা ডেকেছি। আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনেক আলোচনা আমরা করেছি, পুরোহিত বক্তাগণ করেছে, এবং আলোচনার দ্বিতীয়ার্ধে আমাদের আজকে এই সভা 30 তারিখে আগামী জেলা পরিষদে যে 30 তারিখ আমরা ডেপুটেশন দেব, তারই জন্য এই প্রস্তুতি সভা। তাই আমাদেরকে শপথ নিতে হবে প্রত্যেককে, সেই দিন জেলাকে কাঁপিয়ে দিতে হবে। কংগ্রেস ছিল, কংগ্রেস আছে, কংগ্রেস থাকবে, কংগ্রেসকে মুছে ফেলা যাবে না। তাই তৃণমূল আর একদিকে বিজেপি দুজনেই ষড়যন্ত্র করে আমাদের দাদাকে হারিয়ে
হয়েছিল, দাদাকে হারানো যাবে না। দাদা হারতে পারে ষড়যন্ত্রের কাছে, দাদা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না। তাই 30 তারিখ আমরা শপথ নিচ্ছি, প্রত্যেকেই হাজারে হাজারে কাতারে কাতারে নবগ্রাম থেকে আমরা সমবেত হব এই মুর্শিদাবাদ জেলা পরিষদের 55 তলা মাঠে আমরা উপস্থিত হব। সকলকে স্থান বিশেষে নমস্কার, সালাম আদাব জানিয়ে বক্তব্য শেষ করছি। গত 28 তারিখ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের দাদার নির্দেশে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আলোচনা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু সেই দিন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ায় আমাদের সেদিন প্রোগ্রামটা বাতিল হয়েছে, কিন্তু সেদিন আমরা কিন্তু দাদাকে পেতাম না। আমাদের ভাগ্য ভালো, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা দাদাকে পেয়েছি। আপনাদের সামনে দাদা মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আপনাদের সামনে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ঔরঙ্গজেবের আমলে সারা পৃথিবীর মোট সম্পদের 26% মালিক ছিল ভারতবর্ষ। ব্রিটিশ এমন করে লুট করলেও ব্রিটিশ চলে যাওয়ার সময় সারা পৃথিবীর মোট সম্পদের মাত্র 2% মালিক থাকলাম আমরা। স্বাধীনতার সময় 30 মিলিয়ন টন খাদ্য উৎপাদন হতো, আজ 300 মিলিয়ন টন খাদ্য। 100 লোকের 12টা লোক সই করতে জানতো, করতে জানতো, আজ 75%। যখন আমরা হয় শ্মশান নয় কবরস্থান, আজ আমাদের দেশের মানুষের গড় আয়ু 75 বছর। ছিল এগুলো স্বাধীনতার সময় ছিল। আজকে ভারতবর্ষের 95 কোটি মানুষ ভোট দেয়। 1950 সালের 26শে জানুয়ারি এই ভারতবর্ষের মানুষ প্রথম তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা, তাদের পরিচয়, তাদের ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের অগ্রগতির দস্তাবেজ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের কাছে আজকে পেশ হয়েছে। আজ থেকে আমরা ঘোষণা করেছিলাম আমাদের দেশ স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশ। আমরা সমাজবাদী, সমাজতান্ত্রিক নীতি মেনে চলি, সকলের সমান অধিকারে বিশ্বাস করি, সকলের সমান সুযোগে বিশ্বাস করি, সকলের সমান ন্যায় মেনে চলি। এই জাতীয় পতাকার ইতিহাস আরেকটু এগিয়ে আমরা নিয়ে যেতে পারি 1929 সাল। 1929 সালের 31শে ডিসেম্বর আজকের যেখানে লাহোর, যা পাকিস্তানের মধ্যে পড়ে, সেই লাহোরে রবি নদীর তীরে কংগ্রেস দল প্রথম অধিবেশন করে সিদ্ধান্ত নিয়েছিল যে ব্রিটিশ তোমাকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে, কারণ আমরা ভারতবর্ষের মানুষ পূর্ণ স্বরাজের দাবি করছি। পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজের দাবি আমরা করেছিলাম জওহরলাল নেহরুর নেতৃত্বে। 1929 সালের 31শে ডিসেম্বর আজকের লাহোর, যেটা পাকিস্তানের একটি অংশ, সেই লাহোরে যখন তা ভারতবর্ষের মধ্যে ছিল, সেদিনই সিদ্ধান্ত হলো যে আমরা 1930 সালের 26শে জানুয়ারি আমরা আমাদের স্বাধীনতার দিন ঘোষণা করে দিব। আমাদের সংবিধান রচনা করে আমরা ঘোষণা করে দিব। আমাদের পতাকা
উত্তোলন করে ঘোষণা করে দেব যে এই ভারতের আগামী দিনের মালিক হবে শুধুমাত্র ভারতীয়। তাই 1930 সালের 26 জানুয়ারি সেই দিনটিকে স্মরণে রেখে, যেহেতু সেই দিন প্রথম আমাদের এই তিরঙ্গা পতাকার উত্তোলন হয়েছিল, পূর্ণ স্বরাজের আহ্বান জানানো হয়েছিল, সেই পূর্ণ স্বরাজের দিনটাকে স্মরণে রেখে এবং সেই পতাকা উত্তোলনকে ঐতিহাসিকভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্বাধীনতার পর যখন 1950 সালে আমরা ভারতবর্ষের সংবিধানকে নিয়ে এলাম ভারতবর্ষের মানুষের জন্য, তখন এই 26 জানুয়ারি দিনটাকে তাদের প্রতি, তাদের উদ্যোগকে, তাদের স্মৃতিকে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে 1950 সালের 26 জানুয়ারিকে আমরা প্রজাতান্ত্রিক দিবস হিসাবে ঘোষণা করলাম। তাই আজ প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল পৃথিবীর বুকে এই ভারতবর্ষ থেকে। আজ থেকে আমরা বলে দিয়েছিলাম যা কিছু ভারতবর্ষের ভালো মন্দ তার দেখবার, বোঝার, ভাববার দায়িত্ব আর কারো নেই, শুধুমাত্র ভারতীয়। এবং সেই ভারতীয়রা এই দায় দায়িত্ব পালন করবে কি করে? কোনো রাজা উজির নবাবের ইচ্ছায়, অনিচ্ছায় নয়, কোনো শক্তিশালী পুরুষের, মহিলার ইচ্ছায়, অনিচ্ছায় নয়। ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ পরিচালিত হবে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এক দাবি সনদকে সামনে রেখে, যার নাম সংবিধান। এই সংবিধান রচনা একদিনে হয়নি, এই সংবিধান রচনার অনেক বড় ইতিহাস আছে। 1934 সাল থেকে প্রথম এই সংবিধান রচনা করবার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেদিন জাতীয়তাবাদী আন্দোলনের নেতাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের নিজস্ব সংবিধান ছিল না। সেদিন কিভাবে চলবো আমরা, তার কোনো রূপরেখা ছিল না। ভারতবর্ষ নামক দেশটার চরিত্র কি হবে তা সেদিন ঠিক করার ছিল না। আমরা কি কি বিষয়ে গুরুত্ব দিব সেদিনকার ভাবনা ছিল না। এত বড় দেশ, আজকে এই দেশের মানুষের সংখ্যা 142 কোটি। পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যার দেশের নাম ভারতবর্ষ। এতদিন পৃথিবীতে সব থেকে বহু জনসংখ্যা সব থেকে বেশি ছিল কোথায়? চীনে। 2023 সালের পর থেকে ভারতবর্ষ পৃথিবীতে সব থেকে বেশি জনসংখ্যার দেশ। 142 কোটি মানুষ, কত ধর্ম, কত বর্ণ, কত ভাষা, কত জাতি, কত পরিধান, কিভাবে চালাবে ভারতবর্ষ? এই ভারতবর্ষে 122টা শুধুমাত্র মূল ভাষা আছে, 1599টা নানা রকমের ভাষা মানুষ কথা বলে। কত জাতি, কত ধর্ম, কত বর্ণ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব আচার আচরণ, তাদের নিজস্ব সমাজের আইন কানুন, সবকে মিলিয়ে এমন কি করা যায় যাতে কেউ অখুশি না হয়, সবাই যেন মনে করে আমরা সুরক্ষিত থাকলাম। এই ভাবনাটা ভেবেছিল সেদিন ভারতবর্ষের জনপ্রতিনিধিরা। ভারতবর্ষের সেদিনের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা তৈরি হয়েছিল সেদিন ভারতবর্ষের সংসদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা। সেই সংবিধান সভায় অংশগ্রহণ করেছিল সব জাতি, সব ধর্ম, সব বর্ণের সমস্ত দিগ্গজ ব্যক্তিরা। 2 বছর 11 মাস 18 দিন ধরে আলোচনা হয়েছিল। আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হয়েছিল আমাদের দেশের চরিত্র কেমন হবে, ঠিক হয়েছিল কেমন করে আমরা আমাদের দেশটাকে পরিচালনা করব, তার মূল কাঠামো কি হবে, তার ভিত্তি কি হবে। 5 তলা বাড়ি তো বানানো যায়, কিন্তু ভিত্তিটা কি হবে? 5 তলা বাড়ি বানানোর মতন ভিত হবে না 1 তলা বাড়ি বানানোর মতন ভিত হবে? সেই ভিত সিমেন্টের হবে, লোহার হবে, না কিসের হবে? যাতে কেউ আমরা মনে না করি আমি বঞ্চিত হলাম কি সে বঞ্চিত হলো। কত বড় কঠিন কাজ বোঝার চেষ্টা করব। সেই কঠিন কাজটা ছোট্ট একটা শব্দের মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধান শুরুতে আমরা ঠিক করলাম কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া
having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure for all its citizens equality, liberty, justice and fraternity. সেদিন আমরা কি বললাম যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সবাই মিলে ঠিক করছি, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করছি, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিনে যে ভারতবর্ষ বানাবো সেই ভারতবর্ষ কেমন হবে। সেই ভারতবর্ষ হবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র যেখানটায় সুনিশ্চিত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি হয়ে দেশ চালাবে, এই ব্যবস্থা আমরা গ্রহণ করলাম। তাই সভারিন, সার্বভৌম, আমরা আমাদের দেশের সিদ্ধান্ত নিজেরা নেব। সোশ্যালিস্ট, আমরা সমাজতন্ত্র মানব। সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ থাকবো। আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। সাহস, উদারতার প্রতীক। আরেকদিকে সবুজ, ত্যাগ, তিতিক্ষা তার প্রতীক। মাঝে সাদা, সত্যের প্রতীক, শান্তির প্রতীক। ব্রিটিশ আমাদেরকে লুট করে সব নিয়ে চলে গেছিল। ইউরোপ, আমেরিকাতে সব মানুষের এই ভোট দেওয়ার অধিকার ছিল না, যেটা আমরা নিশ্চিন্ত করেছিলাম আমাদের সংবিধানের মাধ্যমে। এই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের সমান অবদান সত্ত্বেও, তাই শুধু একটা কথা বলবো আজকে এখানকার মানুষকে, পাশের দেশ বাংলাদেশ তাকিয়ে দেখুন, গণতন্ত্র না থাকলে কি হয়। দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হয় দেশ ছেড়ে। পাশের দেশ পাকিস্তান তাকিয়ে দেখুন, গণতন্ত্র না থাকলে কি হয়। সেখানকার প্রধানমন্ত্রী ইমরান খানকে 12 বছরের জেল খাটতে হয়, তার বউকে 6 বছরের জেল খাটতে হয়। এক একটা প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝুলতে হয়, গুলি খেয়ে মরতে হয়। গণতন্ত্রের এটাই শক্তি, ধর্মনিরপেক্ষতার এটাই শক্তি, প্রজাতন্ত্রের এটাই শক্তি। অনেক অপশক্তি চেষ্টা করবে আমাদেরকে দুর্বল করবার। দেশের মানুষ আপনাদেরকে বুঝতে হবে কি করলে দেশ ঠিক থাকবে, কারণ এটা মানুষের সংবিধান। এই দেশকে টিকিয়ে রাখতে হবে সাধারণ মানুষকে তাদের বিবেচনার মধ্যে দিয়ে। 1925 সাল ভারতবর্ষে প্রথম দেশ বিরোধী কথা চালু হলো, সংবিধান বিরোধী কথা চালু হলো এই দেশে। 1925 সাল আমাদের সংবিধান রচনার আগেই, দেশের স্বাধীনতা পাওয়ার আগেই একটা শক্তি ভারতবর্ষে আবির্ভাব হলো, যারা বলতে আরম্ভ করলো যে ব্রিটিশকে দেশ থেকে তাড়ানো যাবে না, ব্রিটিশ আমাদের উপকারী বন্ধু। কারণ ব্রিটিশ এসেছিল বলে মুসলমানদেরকে তাদের শাসন থেকে আমরা সরাতে পেরেছি। ব্রিটিশ আমাদেরকে লুট করছে, ধর্ষণ করছে, খুন করছে, কৃতদাস বানাচ্ছে, সারা দেশকে লুট করে লন্ডন বানাচ্ছে, আমাদেরকে ভিখারি জাতিতে পরিণত করে দিচ্ছে, দুর্ভিক্ষ আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। তবুও তাদের প্রতি আনুগত্য প্রকাশে খামতি দেয়নি। কারা জানেন? কারা জানেন? আজকে যারা ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি পার্টি, তাদের পূর্বসূরি RSS। সেদিন যখন ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্ব, মহাত্মা গান্ধীর নেতৃত্বে বলছে ব্রিটিশকে, ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, তখন এই বিজেপির যারা পূর্বসূরি, হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ, তারা ভারতবর্ষের যুবকদের বলছে, ওহে হিন্দু যুবক, তোমরা দলে দলে ব্রিটিশের সেনাবাহিনীতে যোগদান করো। ব্রিটিশকে দুর্বল করা চলবে না, ব্রিটিশকে বাঁচিয়ে রাখতে হবে, ব্রিটিশকে শক্তিশালী করতে হবে। এরাই আজকে ক্ষমতায়। ভারতবর্ষ স্বাধীন হলো, এই ভারতবর্ষের তেরঙ্গা পতাকার বিরোধিতা করা হলো। কি বলা হলো? আমাদের দেশে শুধু একটাই পতাকা চলবে, সেটা গেরুয়া পতাকা, বাকি কোনো পতাকাকে মানি না। দিল্লির রাজপথে পতাকাকে ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের উত্তরসূরিরা আজকে আমাদের ক্ষমতায়। আজকে তারা ভারতবর্ষের ক্ষমতায়, যাদের পূর্বসূরিরা
1950 সালের সংবিধান রচনার পর এই সংবিধানের এক একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে আন্দোলন করেছিল দিল্লিতে রামলীলা ময়দানে। আজকে তারা জ্ঞান দিচ্ছে আমাদেরকে যে তারা দেশপ্রেমী আর আমরা সব দেশদ্রোহী। মুসলমান দেশের জন্য কিছু করেনি, মুসলমান দেশের জন্য কিছু করেনি, কংগ্রেস কিছু করেনি। আর মহাত্মা গান্ধীকে তার জন্য হত্যা করা হলো অপরাধ। হিন্দু মুসলমানের ঐক্য চেয়েছিল। 25 সাল 100 বছর পার হয়েছে। এই 100 বছরের পদার্পণের সময় যে কথা বাদাম বলছিল যে 28 ডিসেম্বর আমার এখানে আসার কথা ছিল, 28 ডিসেম্বর আমি ছিলাম বেলগাভিতে কর্ণাটকে। কেন? আজ থেকে 100 বছর আগে মহাত্মা গান্ধীর নেতৃত্বে বেলগাভিতে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। যে অধিবেশনে 100 বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সকলের জন্য সমান অধিকার দিতে হবে, ধর্মে স্বাধীনতা দিতে হবে, কংগ্রেসের অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল। সেই বেলগাভিতে 100 বছর আগে মহাত্মা গান্ধী সেখানকার সভাপতিত্ব করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণে রেখে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 100 বছর পর সেখানে অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, তাই সেখানে গেছিলাম। কথাটা এই জন্যই বলছি যে তাহলে আরএসএস এর সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসের এই আদর্শগত সংঘাত, আদর্শগত লড়াই 100 বছরের পুরনো লড়াই। 100 বছরের পুরনো লড়াই, এটা মাথায় রাখতে হবে। অনেক ভুঁইফোর পার্টি উঠে গিয়ে বলবে আমরা দেখে নিব, এনআরসি আটকে দিব, তাতে প্রভাবিত হবেন না। এই পশ্চিমবঙ্গে এই বিজেপি পার্টির আগমন হয়েছিল আমাদের এই দিদি মমতা ব্যানার্জির হাত ধরে। খেয়াল করে দেখুন, নির্বাচনী জোট হয়ে বিজেপি প্রথম এই বাংলায় পদার্পণ করেছিল। যে এনআরসির নাম করে ভোট হয়, হিন্দু মুসলমানের বিভাজন হয়, সেই এনআরসি দুজনের পোষায়। বিজেপির পোষায়, দিদির পোষায়, মোদির পোষায়, দিদির পোষায়। মোদি এনআরসির নাম করে হিন্দু ভোট নিবে, দিদি এনআরসির নাম করে মুসলমান ভোট নিবে। মাঝখান থেকে আমরা কংগ্রেসীরা জবাই হব। এটাই তো হচ্ছে। ভালো করে বিচার করে দেখেন। এনআরসি করে ভয় তৈরি করা হবে। আমাদেরকে নাকি মুসলমানদেরকে সব বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, যেন মোদির শ্বশুর বাড়ি বাংলাদেশ, সব মুসলমানকে তারা খাওয়াবে পড়াবে নিয়ে চলবে। ভারী মজার কথা। এই দেশের আমি আপনি নাগরিক, মোদির দয়া নয়, দিদির দয়া নয়। আমি আপনি এই দেশের নাগরিক সংবিধানের দয়া, মনে রাখবেন। তাই যতদিন সংবিধান থাকবে ততদিন আমি আপনি সবাই সুরক্ষিত থাকবো। তাই সংবিধান বাঁচানোর দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। সেই সংবিধানকে দুর্বল যারা করবে তাদের মোকাবিলা করতে হবে। মোদিও সংবিধান করেনি, দিদিও সংবিধান করেনি। এই এনআরসি করে মানুষকে বিভ্রান্ত করে ভোট হয়। ভোটের পর এনআরসির কথা শোনা যায়, ভোটের পর এনআরসি নিয়ে আলোচনা হয়। ভোট হয়ে গেলে মোদি চলে গেল দিল্লি, ব্যাগপত্র গুছিয়ে, ছোলা গুছিয়ে। দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে চলে গেল কলকাতা। গল্প শেষ। আবার এনআরসি আসবে, ভোট আসুক, আবার এনআরসি আসবে। ফজরের নামাজ শেষ করে এনআরসি নিয়ে দিদি বাজারে নেমে পড়বে। এ মুসলমান আমার সঙ্গে থাকো, এনআরসি আসবে, তোমাকে ঠেকাবে, বিভ্রান্ত হবে। এগুলো সব নির্বাচনের হাতিয়ার। ভারতবর্ষে যদি এনআরসি সব সমস্যার সমাধান করতো, আর বিজেপি যদি প্রকৃতই মনে করতো এনআরসি করতে চাই, তাহলে বিজেপি শাসিত একটা রাজ্যে এনআরসি হয় না কেন? আসামে এনআরসি 1951 সালের একটা আইন অনুযায়ী সেই এনআরসি বিজেপি আসামে বন্ধ করে দিয়েছে। কেন? এনআরসি করতে গিয়ে বিদেশি কারা তা চিহ্নিত করতে গিয়ে বিজেপির বড় বিপদ হয়ে গেছে। 19 লাখ লোককে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু, 5 লাখ মুসলমান। কার পক্ষে যাবে? 14 লাখ হিন্দু বেড়ে গেছে, বিজেপি এনআরসি বন্ধ করে দিয়েছে। কিন্তু এনআরসি বন্ধ হয়নি কোথায়? পশ্চিমবঙ্গে। কারণ এখানে দিদি আছে, ওখানে মোদি এনআরসি নিয়ে যাচ্ছি। দিদি বলবে আমি আছি, এনআরসি ঠেকাচ্ছি। মোদি হিন্দু ভোট নিবে, দিদি মুসলমান ভোট নিবে। এই গল্পের মধ্যে দয়া করে পড়বেন না। আমার আপনার নাগরিকত্ব কোনো মামু কেড়ে নিতে পারে না।
কোনো মামু কেড়ে নিতে পারে না আমার আপনার নাগরিকত্ব। একটা মুসলমানকে বিজেপি বাংলাদেশ পার্টিকে দেখাতে পারবে? একটা মুসলমান চ্যালেঞ্জ করছে বিজেপি, একটা মুসলমানকে বাংলাদেশ পার্টি দেখাতে। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি অজিত চৌধুরী অমিত শাহকে সামনাসামনি বলেছিলাম 10 হাত ধরে দাঁড়িয়ে, 10 হাত ধরে দাঁড়িয়ে পার্লামেন্টে আমি অজিত চৌধুরী অমিত শাহকে বলেছিলাম, শুনে রাখো অমিত শাহ, আমার নাম অধীর রঞ্জন চৌধুরী, আমার বাপ আমার মা সব বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা, আমি প্রকৃত অর্থে বাংলাদেশি। তোমার যদি বাপের ক্ষমতা থেকে আমাকে তাড়িয়ে দেবে, তারপর তোমরা বাকি লোককে নিয়ে যাবা। এই বিভ্রান্তির রাজনীতি আপনারা করবেন না, দেশকে দুর্বল করে, রাজ্যকে দুর্বল করে। এই বিভ্রান্তের রাজনীতি রাজ্যকে দেশকে দুর্বল করছে। 100 বছর ধরে এই দলটা কংগ্রেস লড়াই করছে ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের জন্য, আজও করছে। আমি হিসাব দিয়ে দিলাম আপনাদের। এই পতাকার জন্য মহাত্মা গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে, রাজীব গান্ধীকে শহীদ হতে হয়েছে, হিসাব দিয়ে দিলাম আপনাদেরকে। আজ বিভাজনের রাজনীতিতে আপনারা বিভ্রান্ত হবেন না। অজিত দাদা, বাদাম ভাই, দেশের রাজকুমার ভাই, একটা ভদ্রলোক লিখেছিলেন, ऐसा कोई मिसाल जमाने में पाई हो जहां हिंदू की घर जलाने, जहां हिंदू की घर और हिंदू की घर में आग खुदा ने लगाई हो। পৃথিবীতে এমন কোন উদাহরণ আছে যেখানে হিন্দুর বাড়িতে খুদা এসে আগুন লাগিয়েছে? या कोई मुसलमान की बस्ती यारो राम जी ने जलाई हो, अथवा मुसलमानদের কোন বস্তি রাম এসে আগুন লাগিয়েছে? মানে প্রভু রাম যাদেরকে জয় শ্রীরাম বলা হয়, জয় শ্রীরাম এসে আগুন লাগাচ্ছে আছে? या गुरु नानक सिर्फ सिखों को राह दिखाई हो, अथवा गुरु नानक শিখ গুরু নানক যে শুধু শিখদেরকে রাস্তা দেখিয়েছে? এমন কোন উদাহরণ আছে যে হিন্দুর বাড়ি খুদা আগুন লাগাচ্ছে, মুসলমানের বাড়ি রাম আগুন লাগাচ্ছে, অথবা গুরু নানক এসে শুধু শিখদের জ্ঞান দিচ্ছে, বাকি কাউকে কিছু বলছে না? নেই। राम हो या रहीम हो, नानक हो या ईसाई हो, सबका रूप नरम है। इधर देखो, चमचों को देखो, ये चमचो पतली से गर्म है। और तक गुरु नानक बोलो, राम बोलो, खुदा बोलो, যিশু বলো, তারা সব ভালো কথা বলেছে, মানুষের কথা বলেছে। আর আমরা যারা চামচা, তাদেরকে দেখো, তারা বাজারকে গরম করার চেষ্টা করি। আমরা বিভাজনের রাজনীতি করি। মজা করছে, লিখছে, সে লিখছে कि हम लोग आपस में रंग को बांटते हैं, আমরা নিজেদের মধ্যে রংকে বিভাজন করছি। সবুজ রং মুসলমানের, লাল রং হিন্দু। हरा मुसलमान की रंग होते हैं और लाल हिंदू की रंग होते हैं। कभी ऐसा ना हो कि बाजार में गए सब्जी खरीदने में तो सारे सब्जियां तो हरा है, तो हरा सब्जियां मुसलमान बन गए और हिंदुओं के लिए बस सिर्फ टमाटर और गाजर रह गए। এমন না হয় রঙের বাটোয়ারা করতে গিয়ে এখানে কি বাটোয়ারা, সবুজ রং মুসলমানের, লাল রং হিন্দু। এমন না হয় বাজারে গেলাম, সবজি তো সব সবুজ, তাহলে সবজি মুসলমানের হয়ে গেল, আর হিন্দু কি খাবে? লাল টমেটো আর গাজর খাবে, লাল মানে। और बेचारा तरबूज को देखो क्या करे, तरबूज की करबे, वो बाहर से मुसलमान और भीतर से हिंदू रह गए। तरबूज की करबे से बाजारे বাইরে মুসলমান और ভেতরে से হিন্দু হয়ে গেল। তাই এইভাবে আমাদের সমাজকে যেন আমরা না ভেঙে দিই। আগামী দিনে তাই সকলে মিলে দেশকে রক্ষা করতে হবে,
দেশকে রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে। আর আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার অতীব ভালো লাগছে, কারণ নবগ্রাম মানে আমার কাছে এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত আবেগ। সেই নবগ্রাম মাটিতে, যে মাটিতে আমি নিজেকে বড় করতে পেরেছি, আপনাদের দু আশীর্বাদে বড় হয়েছি, সেই নবগ্রামের মাটিতে আজ আসতে পেরে আপনাদের সকলের সংস্পর্শে আমি ধন্য হয়েছি। বিশেষ করে আজকের এই পবিত্র দিনে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। তার জন্য যারা আজকে পরিচালক আছে, বাদাম বুদ্ধু, সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ভারতবর্ষ 1757 সালের 23শে জুন পলাশিরাম বাগানে মানুষ মেরে খুন। সারা দেশ জুড়ে চলছে বিদেশি মিডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের চাবুক। হারিয়ে যাচ্ছে মা বোনদের ইজ্জত, চাষি হারাচ্ছে তার চাষের স্বাধীনতা। ধান চাষ, ফসল চাষ বাদ দিয়ে নীল সাহেবেদের অত্যাচারে চাষিকে নীল চাষ করতে বাধ্য করেছে। ঠিক সেই সময় আমাদের ঊর্ধ্বতন কবিয়াল যারা ছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ একজন একটি বন্দনা, তার আমি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে জাগো মা, তাই মোরা চাই তোমার চেতনা। জাগো চাই মোরা চাই তোমার চেতনা। Oh,